হ্যালো জনগণ, কেমন আছেন সবাই? সরি, গুরু আমাকে কপি করতে নিষেধ করেছে, তো নিজের ক্যারেক্টারে চলে আসি। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আর আজকে আবারও চলে আসলাম নতুনভাবে, নতুন কাউকে, নতুন স্টাইলে, নতুন কোনো একটা মাধ্যমে বাস। আসলে এই বাসটা এই পৃথিবীতে বিভিন্ন দেশে বিভিন্ন কাজে ব্যবহার করে, শুধু একমাত্র বাংলাদেশেই এই বাসটা ইউনিক কিছু কাজে ব্যবহার হয় কারো পিছনে দিতে, অথবা যেটা ভাবছেন ওটাই। তো চলো আমরা আজকে এই বর্তমানে যে ট্রেন্ডিং টপিকটা চলতেছে, বর্তমান মানুষ 44 লাখের পিছনে ছুটে বেড়াচ্ছে। কোন যেন এক নামটা নাই উল্লেখ করি, তো কোন যেন এক সে পাবলিককে শুনিয়েছে 40 লাখের গল্প। এই 44 লাখের গল্প শুনে স্কুল পড়ুয়া থেকে শুরু করে যত ইয়াং জেনারেশন আছে তারা সবাই এই ফেসবুক কন্টেন্ট ক্রিয়েশনে নেমে যায়। তবে হ্যাঁ, বুড়ো বুড়িরাও বাদ যায় নাই। তো এই 44 লাখের গল্প শুনে যারা যারা নেমেছে, যারা যারা ভাবছে যে না আসলে এটা করে অনেক কিছু করা যায়, আসলে ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করে হয়তো লাখ লাখ টাকা ইনকাম করা যায়। অনেকে তো এমনও আছে এই 44 লাখ টাকার গল্প শুনে ভাবতেছে এই রিটায়ারমেন্টের পরে কিসের টাকা পাবো, চাকরি ছেড়ে দেই। কেউ কেউ চাকরিও ছেড়ে দিয়েছে, কেউ লেখাপড়া ছেড়ে দিয়েছে, কেউ বা তার সংসারও ছেড়ে দিয়েছে, দিয়ে এই ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটরের পিছনে লেগে আজকে তারা নিঃস্ব। যখন দেখলো যে না ওটা আসলে একটা ইভেন্ট ছিল, যে ইভেন্টে ফেসবুক তাদেরকে হিউজ একটা আর্নিং এর ব্যবস্থা করে দিয়েছিল, ওই সময়টাই শুধু যারা কন্টেন্ট ক্রিয়েটর ছিল, যাদের অ্যাডসেন্স ছিল অন করা ছিল, তারাই হিউজ ইনকাম করেছে। পরবর্তীতে যারা টিকটক, ইউটিউব আর অন্যান্য প্ল্যাটফর্ম থেকে যারা ফেসবুকে চলে এসেছে তাদের কিন্তু আর ইনকাম হয়নি, কারণ ফেসবুকের মূল টার্গেটই ছিল অন্যান্য যেই প্ল্যাটফর্মগুলো আছে সেগুলো থেকে কন্টেন্ট ক্রিয়েটরদের বা যারা অডিয়েন্স আছে অডিয়েন্সদের কন্টেন্ট ক্রিয়েশনের দিকে তাদেরকে একটা আগ্রহ তৈরি করা। আর সেই আগ্রহ তৈরি করার জন্য তাদেরকে একটা লোভ দেখিয়েছে জাস্ট, আর এই লোভটা মানুষের কাছে উপস্থাপন করেছে আমাদের ভাই। তো এই গল্প শুনে কিছু কিছু ছেলে পেলে হয়ে গেছে ওরা। তো এখন আমরা ডাইরেক্ট দেখি ফোনে, মানে এই কার মন্তব্য কি, আমরা তার মুখ থেকে একটু কিছু কথা শুনি, তারপরে কিছু মন্তব্য শুনবো, তারপরে ভিডিওর শেষে, ভিডিও দেখার পরে আপনারা মন্তব্য করবেন। তো চলুন আমরা ভিডিওটা দেখি, তারপরে কথায় আসি। আপনি বললেন আপনাদের যখন আমরা ইনভাইট দিলাম জামালপুরে, আপনার ওই ব্যাম্বু গার্ডেন, আপনাকে যখন ইনভাইট দেওয়া হয়েছিল তখন আপনাকে বলা হয়েছিল আপনি 1 লক্ষ চাইছেন, টাকা চাইছেন। হ্যাঁ এটা সত্য। হ্যাঁ, প্লাস আপনি বলছিলেন যে আমি যদি জামালপুর আসি তাহলে আমাকে দিতে হবে, পুলিশ প্রোটেকশন দিতে হবে। তো আজকে যেহেতু আপনি জামালপুরে ঢুকছেন তাহলে আজকে আপনার প্রোটেকশন, আপনার প্রোটেকশন প্রোটোকল আজকে প্রোটেকশন হচ্ছেন আপনি, কারণ আপনি ভুল হয়েছে কোনটা জানেন। আচ্ছা, এখন এই টপিকটা নিয়ে কথা বলি। তাকে ইনভাইট করেছিল, সে বিশাল বড় এক কন্টেন্ট ক্রিয়েটর, তার পার ডে পেমেন্ট 1 লক্ষ টাকা, যে ওটা উনি বললো যে হ্যাঁ সত্য, এটা সত্য। আচ্ছা, তারপরে আসি প্রোটোকলে। প্রোটোকল কাদের দেওয়া হয়? যারা হাই লেভেলে আছে বা যারা অনেক পপুলার, যারা মানে খুব উচ্চ লেভেলের সেলিব্রিটি, তাদের জন্য। কারণ বাংলাদেশে কম বেশি অনেক সেলিব্রিটি আছে, গ্রামের আনাচে কানাচে, চিপাগুলিতে, এমনকি আমাদের এই বনানী করাইল বস্তি থেকেও অনেক সেলিব্রিটি বের হয়েছে। তাদেরকে মোটামুটি বিশ্বব্যাপী অনেকেই চেনে, এরকমও আছে। তাদের কিন্তু প্রোটোকল প্রয়োজন পড়ে না, অনেক বড় বড় জায়গায় যাচ্ছে। আবার আমাদের জয়পুরহাটেও অনেক সেলিব্রিটি আছে, ওর আগে থেকে পপুলার, তাদেরও কিন্তু প্রয়োজন পড়ে না প্রোটোকলের। কিন্তু আমি এটা বুঝলাম না তার কেন প্রোটোকল প্রয়োজন। আরেকটা জিনিস নিজের মাইন্ড থেকে ভেবে দেখেন, যে বর্তমানে কার পছন্দ হোক বা না হোক, কিন্তু সে তার জায়গা থেকে, যেমন সাকিব খানের কথা বলছি আমি,
শাকিব খানের জায়গা থেকে শাকিব খান কিন্তু সুপারস্টার, এটা হলো বলুক বা না বলুক, এটা সবাই জানে। কেউ যদি বলে যে আপনি মনে করেন আপনি ম্যাজিস্ট্রেট, এখন কেউ বলে আমি ম্যাজিস্ট্রেট হিসেবে মানি না, আপনি মানেন বা না মানেন, সে তার জায়গা থেকে ম্যাজিস্ট্রেট, ঠিক ওইরকম সে তার জায়গা থেকে সুপারস্টার। বর্তমানে বাংলাদেশে যেহেতু নায়কের সংকট, তো সেই জায়গা থেকে শাকিব খান অবশ্যই সুপারস্টার। আপনি ভিডিও তার মুভি দেখেন বা না দেখেন, ঠিক মুভি বের হলে অধিকাংশ মুভিগুলো বর্তমানে তার মুভিগুলাই মানে মার্কেট পায়। তাছাড়া যারা আছে অনেক সিনেমাই হচ্ছে, রিলিজ হচ্ছে, কেউ দেখেও না, কেউ জানেও না, ওভাবে প্রচারও হয় না। আর ওই যে কি একটা বাংলাদেশের সিনেমা তৈরি হলো বাহুবলীর সাথে কম্পেয়ার করার পর দেখি যে গ্রিন স্ক্রিনে পিছন দিয়ে পাতার ফুটো দিয়ে ব্যাকগ্রাউন্ড দেখা যায়। তো এরকম বাংলাদেশে ওইরকম অনেক মানে এক্সাম্পল দেখা যায়। তো শাকিব খানের যে কথাতে ছিলাম, তো শাকিব খান এত বড় একটা সুপারস্টার, তার অ্যাভারেজ একটা মুভির একটা বাজেট থাকে প্রায় কয়েকশো কোটি টাকা বা কয়েক কোটি টাকা, এবং তার যে পেমেন্ট সর্বনিম্ন 70 লাখ টাকা, 50 লাখ টাকার উপরে, 70-50 লাখ টাকার উপরে। কিন্তু তার ফার্স্ট টাইম যে এটা 90 সালে, মানে 1990-এর কথা বলতেছি, যে উনি তো আসছে 1989 সালে, আসার পরে থেকে এত দূর আসছে। তো সেই 90 দশকের কথা বলছি। ওই টাইমে কিন্তু যখন ফার্স্ট টাইম সে একটা মুভিতে কাজ করে, একটু ভালো একটা লাইন পাওয়ার পরে, তখন তার ফার্স্ট পেমেন্ট ছিল 40,000 টাকা। তারপরে যখন কালের বিবর্তনে যখন একটু উপরে উঠলো, তার পেমেন্ট 2 লাখ 3 লাখের উপরে গেল, 5 লাখের উপরে। তার যে ডিমান্ড বা অহংকার যেটাই ছিল না কেন, দেয়ালের ভিতর সীমাবদ্ধ, প্রোটোকল এটা সেটা এতদূর পর্যন্ত আসেনি। আর তখনকার মিডিয়া এতটাও শক্তিশালী বা ঘরে ঘরে মিডিয়া ছিল না যে মানুষের চোখের সামনে পর্যন্ত পৌঁছাবে। তখনকার সময় আমরা টিভিতে যতটুকু দেখতাম ততটুকুই আমরা মানে মস্তিষ্কে গেইন করতাম, তাছাড়া কিছু জানতামও না বা কোনো কিছু জানার চেষ্টাও করতাম না। এখনকার ইয়াং জেনারেশন যেভাবে ফেসবুক, ইউটিউব, টিকটক যেভাবে নিউজগুলো পায়, ওই সময় এরকম ছিল না। সর্বোচ্চ শনিবার শুক্রবার হয়তো মুভি দেখার জন্য বসে থাকতো, তারপরে নাই। আর মুভি দেখার সময় দেখা যায় 20 মিনিট অ্যাডভাইস দেখা লাগে, 5 মিনিট সিনেমা দেখা লাগে, এরকম একটা সময় ছিল। ওই সময়টাও তাদের ডিমান্ড অনেক ছিল, তারপরে এতটাও অহংকার ছিল না। কিন্তু বর্তমান সময় আমাদের এই লেওরা ভাই জানি না কত টাকা ইনকাম করেছে, তবে আমি এত জানার প্রয়োজনও মনে করছি না। কিন্তু তার কিছু কিছু বক্তব্য, কিছু কিছু কথা, কিছু কিছু মানুষকে নিয়ে কমেন্ট করেছে, যেগুলা মানে মানুষকে নিয়ে কথা বলছে, যেগুলো আমার খুবই মাইন্ডে লেগেছে। সে তো মানুষকে মানুষ মনে করে না। যেখানে শাকিব খানের একটা মুভির পেমেন্ট থাকে 70 লাখ টাকার উপরে, সেখানে সে 40 লাখ টাকা ইনকাম করার পরে নিজেকে সুপারস্টার সেলিব্রিটি মনে করতেছে, পুলিশ প্রোটোকল চাচ্ছে। তাহলে সে যদি বাংলাদেশের সুপারস্টার হয়, তাহলে কোথায় যাবে? তার বক্তব্য কেমন হবে? আর মানুষকে সে কোন চোখে দেখবে? তার কথাবার্তা, অধিকাংশ কথাবার্তার ভিতরেই পাওয়া যায় কি এত লাখ টাকা, অত লাখ টাকা, এই টাকা, ওই, মানে টাকা ছাড়া তার কোনো গল্প নেই, শুধু টাকা 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 টাকা। মানে তার কথা মতে বোঝা যাচ্ছে সে অনেক টাকার মালিক, এবং তার ব্যাকগ্রাউন্ডে যে লোকজন আছে তার গোলাম। আর এমন একটা ভাব নেয় মনে হয় যেন প্রধানমন্ত্রী এসেছে, অথচ সে হয়তো নিজেও জানে না আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটররা মারে না। আচ্ছা, যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন এবং যারা ভিডিও বানান মূলত ফেসবুক, ইউটিউব, টিকটক, ইটিসি আর অন্য জায়গায়, তো ওই অসহায় কন্টেন্ট ক্রিয়েটরদের নিয়ে আমাদের লেওরা ভাই কিছু কথা বলেছে উপদেশমূলক। তো চলুন আমরা একটু তার কথাগুলো শুনে আসি, আর যদি প্রয়োজন পড়ে আমিও ভাইয়ের একটু মানে ছায়া নেব, হাতের ছায়া বা যেটার ছায়া হোক না কেন নিব। তো চলুন একটু বক্তব্যটা শুনুন। কন্টেন্ট ক্রিয়েটর আছেন যারা মনে করেন থটস অফ বিলার সাথে দেখা করব, ওর সাথে টাইম স্পেন্ড করব, ওর সাথে ভিডিও বানাবো, হোয়াটএভার, তার কাছে কন্টেন্টের ব্যাপারে শিখবো, জানবো, তারা রেডি গো হতে পারেন। 10,000 টাকা পেমেন্ট দিতে হবে, আমরা নির্দিষ্ট একটা টাইমে আপনাকে টাইম রেডি করব। ভাবা যায়? যারা চিন্তা করছেন যে ওই লেওরা ভাইয়ের সাথে ভিডিও বানাবেন এবং তার সাথে একটু সময় কাটাবেন,
রাত্রে বা দিনে, মানে আরেকটা ভিডিও দেখেছিলাম সেখানে রাতের কথা বলে যে রাতে যদি সার্ভিস চান তাহলে 30,000 টাকা আর দিনের বেলা 10,000 টাকা। মানে দিনের বেলা খোলামেলা পরিবেশে পাবেন, আর রাতের বেলার ক্ষেত্রে ঘর বা রুম আরও যেই জানি না সে আসলে কোন বিজনেসটা করে, এখন এই বিজনেস করে নাকি সেটাও জানি না, বিজনেস করতেই পারে বলা যায় না, সে শাহবাগী কিনা এটাও আমার সন্দেহ জাগতেছে যদিও। তো বলতে বলতেই আমাদের এক লেওরা ফ্যান ফোন দিয়েছে, চলুন একটু তার বক্তব্যটা শুনে আসি। যে লেওরা আমি বলবো না যে এই কথা, মানে কন্টেন্ট ক্রিয়েট করতে করতেই আমাদের লেওরা ফ্রেন্ড ফোন দিয়েছে, একটু তার বিষয়ে প্রশ্ন করে দেখি সে কি বলে। আপনার সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি আপনাকে কিছু প্রশ্ন করতে চাচ্ছি, সেটা হলো আমাদের এই লেওরা ভাই আছে না, 40 লাখ টাকার গল্প শোনায় বুড়া বুড়ি সবাইকে কন্টেন্ট ক্রিয়েটর বানাই দিচ্ছে, দেওয়ার পরে এখন নাম শুনেছি কোনোদিন দেখিনি আর সিয়ারা সিরিয়াসলি কোনোদিন সিয়ারা তার মানে তুই ওই লেওরাকে চিনিস না? নাম শুনেছি সিয়ারা দাউনি আসলে। আচ্ছা বন্ধুরা, আপনারা শুনলেন যে কন্টেন্ট ক্রিয়েট করতে করতেই আমার যে ফ্রেন্ড ফোন দিয়েছিল, তো তাকে যখন আমাদের এই লেওরা ভাইয়ের নাম বললাম, তো সাউন্ড একটু কমে দিই, তো ওই লেওরা ভাইয়ের নাম শুনেছে কিন্তু তাকে জীবনে চোখেই দেখে নাই, সে নাকি প্রোটোকল চায়। আমি তো অবাক, সামান্য এই যে আবার বলে কি বিল্লাল লেওরা কে রে। আচ্ছা যাই হোক, আমি ফ্রেন্ডের এটা স্ক্রিন রেকর্ড না করি, তাকে সামনে না নিয়ে আসি। আচ্ছা তারপরে কি বলে আমাদের লেওরা ভাই সেটা একটু শুনে আসি। ইনিশিয়েটিভ নিয়েছি কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য, বেসিক্যালি যারা মনে করে থ্রসো বিল্লাল জানে কন্টেন্ট ক্রিয়েশনে, ওর কাছে শেখার কিছু আছে। তো আমি 24 ঘন্টা টাইম দিব, 24 ঘন্টার জন্য 10,000 টাকা পেমেন্ট নিব। সো 1 ডেজ আমার সাথে ঘুরতে পারবে, টাইম স্পেন্ড করতে পারবে, তার কন্টেন্টের ইমপ্রুভমেন্টের জন্য আমি ওয়ার্ক করব, দেখবো সে কীভাবে ভিডিও শর্ট নিতেছে, কী করলে আরও ইমপ্রুভমেন্ট হয়, আমি ডিরেকশন দিব। 10,000 টাকা অনেকের অবাক লাগতে পারে, বিলাল ভাই নতুন ব্যবসা করলো। আসলে বিলাল ভাই ক্রিয়েটিভ ওয়ার্ক করে, এর আগে মনে হয় না বিজনেস করছে। বিজনেস না, ইটস টাইম অফ ভ্যালু। কারণ আমাকে 30 দিনের জন্য কিনে নিয়েছিল 12,000 টাকা। আমি আমার জীবন থেকে এখন একদিনে বিক্রি করব, আমার একটা দিন বিক্রি করব 10,000 টাকা। আচ্ছা এখন আসি, সে তার জীবন থেকে নাকি 30 দিন কিনে নিয়েছিল 12,000 টাকায়, তো তার জীবন থেকে একদিন বিক্রি করবে 10,000 টাকায়। আমরা যে এত সময় ধরে তার ভিডিও দেখছি, আমাদের কি কোনো টাইম অফ ভ্যালু, মানে আমাদের সময়ের কোনো মূল্য নাই? আচ্ছা যাই হোক, আমাদের হয়তো মূল্য নাই, আমরা সস্তা। তারপরে আসি, এটা কি বলে যে ভ্যালু অফ টাইম। আমার টাইমটা কিনে নিছি, জানেন? আপনার টাইমও কিনে নিছে, আপনি গুরুত্বপূর্ণ কি জব করেন, তো জি টাইমটা কিনে নিছে। এখন দেখি যে আরও যারা এই থটস অফ বিল্লালের কাছে থেকে যারা একটু মানে আদর যত্ন খেয়েছে, তাদের মন্তব্য কেমন আর তাদের হলো মানে কি বলে, এটা একটু শুনে আসি, ঠিক আছে? তা আপনার সাথে থাকুন। ধর্ষণ বিল্লাল ভাইয়ের আসার কথা, তা তিনি আমাকে ধর্ষণ করে দিচ্ছে। হ্যাঁ কি বললো আরেকবার? ধর্ষণ বিল্লাল ভাইয়ের আসার কথা। বিল্লাল ভাই হাই হাই, মানে এখন সে এতদিন ভরা ফেসবুককে ধর্ষণ করলো, এখন বগুড়ার সোলবলদের ধর্ষণ করে দিল। অবাক করা বিষয়, মানে অনলাইনে যে কি চলে। কেউ নাইট মানে রাত বিক্রি করে, কেউ বা দিন বিক্রি করে, মানে নাইট শিফটে 30,000 আর ডে শিফটে 10,000, আবার দাম কমে আচ্ছা 5,000 ফিক্স। হোয়াট এ বিজনেস বাবা। আচ্ছা তারপরে আসি, কি বলে, আবার পুরো ভিডিওটা দেখবো। ধর্ষণ বিল্লাল ভাইয়ের আসার কথা, তা তিনি আমাকে ধর্ষণ করে দিছে। ক্লিয়ার, বাসার থেকে পুলিশ প্রোটোকল নিয়ে যেতে হবে, এইটুকু না করলে আমি কোনো অ্যাটেন্ড করতে হবে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা ইতিমধ্যে আছি শাহজাহানপুরে, আমাদের আপনার শোলধুরিতে একটা প্রোগ্রাম আছিল।
সেখানে ধর্ষণ বিল্লাল ভাইয়ের আসার কথা, তা তিনি আমাকে ধর্ষণ করে দিছে, তার নাম আর ফরসব পাওয়া যাবে না। মানে তাদেরকে নাকি করে দিছে। আহা, দেখি তারপরে কি করলো, মানে প্রেগনেন্ট হলো না হলো না সেটা একটু দেখে নিই। ধর্ষণই করা লাগবে, কারণ তিনি তার সাথে আছে পারভেজ ভাই মানে ধনুটের, তিনিও বলছে যে মানে 3 লাখ টাকা লাগবে নাকি আমাদের এই প্রোগ্রামে আসার জন্য। ভাই একটা ছোটখাটো নাটক বানাতেও 3 লাখ টাকা লাগে না, তাকে নাকি প্রোগ্রামে আনার জন্য নাকি 3 লাখ টাকা খরচ করে নাকি নিয়ে আসতে হবে। এত বড় সেলিব্রিটি, তারপর টিকটকার। আচ্ছা তারপরে আসি, তা কি বলে শুনে আসি। আমাদের সাথে তো আমার কথা বিশ্বাস না হয় ভাইদের তো শুনেন যে আসলে কথাটা সত্যই না। এটা যদি আগে বলা হতো তাহলে আমরা একটা ব্যবস্থা করতাম, আর টাকা তো আগে তো মনে হয় কিছু টাকা পেইড করা হয়েছে। বেলাল ভাই ঠিক হয়নি কখনো। তাকে এত মানে ভালোবাসি, মানে প্রাণ প্রিয় বল আগে বলতাম, এখন আর ইচ্ছা হয় না, কারণ তিনি এরকম একটা ব্যবহার করবে। আমার একটা প্রোগ্রাম আপনি বিলিভ করবেন কিনা, নেক্সট প্রোগ্রাম মনে হয় পাবনায়, এটা হচ্ছে গিয়া বান্ডিলের খেলা। টাকা পুটকি দিয়ে, এটাই। তারপরে আসি বিল্লালের সাথে দেখা করতে, তো থটসব বিল্লাল হলে এখানে আসেনি মাথার ছোট, কারণ কি ওটা ভাই একটু বলো, বলো সমস্যা কি, কোনো ভয় নাই, আসলে ও একটা মাথার চুতি। কারণ আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে এই যে থটসব বিল্লাল ভাই এখানে আসার কথা ছিল, কালকে রাত্রে উনি ভিডিও আপলোড করছে, তো আমাদেরও ইনভাইট করছে, এজন্য আমরা আছি, আমরা বগুড়ার সোল। তো এরকম ভাবে আসেনি যে বিল্লাল ভাইয়ের সাথে আমাকে ভিডিও দেওয়া লাগবে, বিল্লাল ভাইয়ের সাথে ছবি তোলা লাগবে, এরকম ইন্টেনশন ছিল না। তারপরেও উনি যে কন্টেন্ট ক্রিয়েটর এই হিসেবে ওনাকে ভালো লাগে, কিন্তু ইদানিং ওনার বিরুদ্ধে যে নেগেটিভ ভিডিও গুলো আপলোড করা হচ্ছে বা আপলোড হচ্ছে, এগুলো নিয়েও কখনো বিলিভ করতাম না, কিন্তু আজকে আমরা নিজে ভুক্তভোগী, নিজে হচ্ছে যে এই জিনিসটার শিকার হলাম। কারণ হ্যাঁ, এখন আসি, এখনো যারা অন্ধ ভক্ত আছেন, এখনো যারা ভাবতেছেন যে ওই লেওরা ভাইয়ের হয়তো পা চেটে জীবনে অনেক কিছু করা যাবে, বা সামনের দিকে এগোনো যাবে, বা সেলিব্রিটি হওয়া যাবে, বা পরিচিতি বাড়ানো যাবে, অথবা ভাইরাল হওয়া যাবে, বর্তমান ট্রেন্ডিং কথা যেটা ভাইরাল হওয়া যাবে, অথবা ফেসবুকে অনেক টাকা আর্ন করা যাবে, তাদেরকে বলবো এসব লেওয়ারের পিছনে না ছুটে, যদি লাইফে কোনো প্রকার টার্গেট থাকে সেই টার্গেটের পিছনে ছোটো, কারো দেখা দেখি কোনো কিছু করার চেষ্টা না করে নিজেকে যেটা ভালো লাগে সেই ভালো লাগার পিছনে ছোট, লাইফে অনেক কিছু করতে পারবা। তারপরে পরে কি বলে সেটা শুনি, আসুন। ভাই নাকি বলছে যে ওই অনুষ্ঠানে গেলে 1.5 লাখ টাকা লাগবে, তো ভাই 1.5 লাখ টাকা কি এটা আমি 24 ঘন্টার জন্য 10,000 টাকা পেমেন্ট নিব, সো 1 ডেজ আমার সাথে ঘুরতে পারবে, টাইম স্পেন্ড করতে পারবে। দেখা করলে নাকি 10,000 টাকা দিতে হবে পেমেন্ট আগে। তো আসলে এটার প্রমাণ আমি আজকে পাইছি যে আসলে সত্যি ভাই আমার সাথে ড্রাইভার আছে। তো ভাই আপনি কিছু বলেন, ড্রাইভার প্রোটোকলটা যদি স্বেচ্ছাসেবী দিয়ে আপনাকে রিসিভ করে নিয়ে যায় তাহলে কি হবে? না 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 হবে না। আসলে ভাই বলার কিছু নাই, এত কষ্ট করে এত পরিশ্রম করে ডেট সাজাছি, এত টাকা খরচা করে বিল্লাল ভাই আসবে বলে ব্যানার ছাপাইলাম, কিন্তু আপনাদের এলাকায় এই বিল্লাল ভাই আসবে বলে প্রতারণা করলো। ওর মতো মার্কা লোক বাংলার কন্টেন্ট ক্রিয়েটর আমরা দেখতে চাই না। সেনাবাহিনী কখনো দেয় না, কারণ সেনাবাহিনীরা দেশ নিয়ে কাজ করে, ব্যক্তি নিয়ে কাজ করে না। প্রোটোকল আছে, ধরেন একটা প্রাইভেট কার আসবে, সাথে একটা পুলিশ থাকলেও সমস্যা নেই। কিছু বলার নয়, অনেকেই বলছিলেন যে থটসব বিল্লাল ভাই তার ডিমান্ড দেখেছেন, একটা প্রাইভেট কার আসবে আর একটা পুলিশ আলাই চলবে। আচ্ছা এখন আমি আসি কিছু কথা নিয়ে, আমি আর ভিডিওটা বেশি বড় করব না। এখন নিজের কিছু মন্তব্য এবং জনগণের কিছু, মানে আমার আশেপাশে থেকে যে শোনা কথা থেকে যে কথাগুলো আসছে, আমি এই কথাগুলো বলবো, মানে আমার এবং সাধারণ যারা পাবলিক আছে, যারা জ্ঞানী, তাদের কথা বলছি। শুধু একটা প্রাইভেট কার সাথে একটা পুলিশ, তার তো অনেক টাকা, একটা প্রাইভেট কার কিনে নেবে, প্রাইভেট কার পাঠানোর কি প্রয়োজন? 44 লাখ টাকার গল্প শুনিয়েছ না ভাইয়া? ওই 44 লাখ টাকা দিয়ে একটা কার কিনলে তোমার পকেট খালি হয়ে যাবে। ওই 44 লাখ টাকা তুমি কত জায়গায় ব্যবহার করবা? তো এখন পর্যন্ত যারা এই লাউরা ভাইয়ের গল্প শুনে কন্টেন্ট ক্রিয়েশনে নেমেছেন, বা বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে, বা বিভিন্ন চাকরি জীবন থেকে, বা বিভিন্ন সংসার জীবন থেকে, বা কেউ বা স্টাডি লাইফ থেকে এই কন্টেন্ট ক্রিয়েশনে নেমে পড়েছেন, লেখাপড়া চাকরি বা সব কিছু বাদ দিয়ে, তো তাদেরকে বলি একটা কথাই, যে কার কথা শুনে মনে করবেন অনেক টাকা আর্ন করব, অনেক টাকা আমার পকেটে থাকবে, অনেক টাকা দিয়ে আমি অনেক কিছু করব, হয়তো তার মতো করলেই ভালো হবে, এটা কখনো মাথায় আনবেন না।
আপনাকে আগে খুঁজে বের করতে হবে আপনার কি ভালো লাগে। আপনার কি ভালো লাগে, এই ভালো লাগাটাকেই পেশাতে পরিণত করতে হবে। কারো ভালো লাগে ইঞ্জিনিয়ারিং পড়বে, তাকে যদি এখন আপনি ডাক্তার বানাতে চান, কখনো সে ডাক্তার হতে পারবে না। যদিও ডাক্তার হয়, গরুর ডাক্তার হবে, মানে মানুষকে গরুর মতন অপারেশন করবে। আর যদি বা মনে করেন, আপনাকে তো উদাহরণ দিচ্ছি, আপনাকে এখন পান্তা ভাত খেতে ইচ্ছে করছে, কিন্তু আপনাকে যদি এখন আমি বিরিয়ানি এনে দিই, আপনার সেটা ভালো লাগবে না, ওই যে তৃপ্তিটা সেইটা পাবেন না। অতএব আপনার তৃপ্তি অনুযায়ী আপনার যেটা ভালো লাগবে, আপনার লাইফে যেটা ছোট থেকে ফোকাস ছিল যে আমি এটা হব বা এটা আমার ইচ্ছা, ওই ইচ্ছাটাকে প্রাধান্য দেন, ওই ভালো লাগাটাকে প্রাধান্য দেন। জীবনে অনেক কিছু করা সম্ভব। তবে হ্যাঁ, এই ইচ্ছার পিছনে ছুটতে গিয়ে লাইফে অনেক বিরূপ সময় আসবে, অনেক ধরনের প্রতিকূলতার সম্মুখীন হবেন। তাই বলে যে ভেঙে পড়ে যাবেন তাহলে আবার চলবে না। কিন্তু কারো দেখে কোনো কিছু করার চেষ্টা করবেন না, কারণ দেখা দেখি কখনোই সম্ভব হয় না কোনো কিছু করা। তবে হ্যাঁ, কারো দেখাতে যদি ভালো লাগা তৈরি হয়, সেই ভালো লাগাটাকে পেশাতে পরিণত করা যায়। কিন্তু কারো দেখাতে যদি চিন্তা করেন যে না, তার লাইফ অনেক কিছু করেছে, আমি তার মতো করব, এটা ভালো লাগা নয়, এটা জাস্ট আমার টার্গেট, তাহলে একটা সময় হাঁপায়ে যাবেন। কিন্তু ভালো লাগা থেকে যদি করেন, ভালো লাগা থেকে করলে কখনো হাঁপিয়ে যাবেন না, ওটা তৃপ্তি সহকারে সারাক্ষণ করতে মন চাইবে। মূলত লাইফে সফলতার পিছনে এটা হলো মূল চাবি। আরেকটা কথা বলি, যেটা আমার টিচার আমাকে বলেছিল, যে পরিশ্রমী যদি সফলতার মূল চাবি হতো, তাহলে রিক্সাওয়ালারাই তোর থেকে বেশি ইনকাম করতো। তো আমি এই জন্য পাবলিকের কাছে কথা বলছি যে পরিশ্রম যদি মূল চাবিকাঠি হতো সফলতার, তাহলে যারা রিক্সাওয়ালা আছে বা যারা আরও ওই দিনমজুরের কাজ করে, তারা সবচেয়ে বেশি আর্ন করতো এবং তারা সবচেয়ে বেশি বড়লোক হতো। স্যার এটা বলেছে শেষে, ইনকাম সবসময় পরিশ্রম থেকে না, ব্রেন থেকে আসে। তো যে যত ব্রেন খাটাবে লাইফে, সে ততই সাকসেস। কখনো কোনো কোম্পানির মালিক গিয়ে কর্মচারীর মতো কোম্পানিতে খাটে না। তবে হ্যাঁ, কর্মচারীদের পরিচালনা করে একটা জায়গায় বসে, সে শুধু ব্রেন খাটাচ্ছে। আর ওয়ার্কাররা, যারা কর্মচারী আছে, তারা কিন্তু কাজ করছে। অতএব লাইফে ভালো লাগা এবং ব্রেনটা সবচেয়ে বেশি দরকার লাইফে উন্নতির জন্য। কখনো কারো দেখা দেখি কোনো কিছু না করে লাইফে নিজের ভালো লাগাকে ফোকাস করেন এবং লাইফে সফল হন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। টেক মাই লাভ।